জয়গুরু বন্ধুরা, যারা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন, অর্থাৎ যাদের মধ্যে সবসময় মৃত্যু ভয় কাজ করে, যারা এই মৃত্যু ভয় থেকে কিছুতেই নিজেকে বের করে আনতে পারতেছেন না, মৃত্যু সংবাদ শুনতে পারেন না, মৃত্যু লাশের সামনে যেতে পারেন না, বুকটা ধরফর করে কেঁপে ওঠে, ভয়ে আতঙ্কে সবসময় শিহরিয়া ওঠেন, আজকে তাদের জন্য অর্থাৎ আমার সেই সকল বন্ধুদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। আজকে আপনাদের আমি নিজে কোনো চিকিৎসার কথা বলবো না, আজকে আপনাদের এমন একজন তান্ত্রিকের কথা বলে দেব, এমন একজন কবিরাজের কথা বলে দেব, যার কাছে গেলে পরেই আপনারা সুস্থ হয়ে যাবেন। গ্যারান্টি, 100% গ্যারান্টি। কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। যদি সেই কবিরাজের ঠিকানা পেতে চান, কোথায় থাকে, কিভাবে চিকিৎসা করে, যদি সব জানতে চান, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সুস্থ হয়ে যাবেন, আজকেই আপনারা সুস্থ হয়ে যাবেন। দেখুন আজকে আপনাদের মধ্যে আমি কি জিনিস শেয়ার করতেছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার গ্রামের বাড়ির 20 বছর আগের একটি সত্য ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি, যে ঘটনাটা আমার স্বচক্ষে দেখা, অর্থাৎ 20 বছর আগে সেই ঘটনাটা আমি নিজে দেখেছিলাম, আমি নিজে বাস্তব সাক্ষী সেই ঘটনার। সেই ঘটনাটাই আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি। আমাদের প্রতিবেশী এক বড় ভাই, আমি তার নাম বলতে চাচ্ছি না, কেননা আমাদের গ্রামেরও অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে, সেই জন্য আমি নাম বলতে চাচ্ছি না। অনেকেই হয়তো বুঝে ফেলতেছেন যে কার কথা বলতেছেন, কিন্তু আমি নামটা প্রকাশ করতে চাচ্ছি না। আমাদের সেই বড় ভাইয়ের ভীষণ রকম অসুখ হলো। অসুখটা কি? ভয় লাগে, কোথাও যেতে পারে না, দূরে কোথাও যেতে পারে না, কাজকর্ম টোটালি বন্ধ করে দিয়েছে। আগে আমাদের বাজারে সবজি বিক্রি করত, হঠাৎ করেই সে সবজির ব্যবসাটা লস টস খেয়ে বাড়িতে বসে আছে। তারপর থেকে তার মধ্যে এই সমস্যাটা শুরু হয়েছে। ভয়ে আতঙ্কে সে সবসময় শিহরিয়া ওঠে, কোথাও যেতে পারে না। আমরা মাঝে মধ্যে তার সাথে মজা করতাম, ভাই আসেন আপনাকে অমুক জায়গায় নিয়ে যাই। সে বাচ্চা ছেলেদের মতো বলতো, না 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 না, আমি ওখানে যাব না, ওখানে যাব না, ওখানে গেলে পরে আমি মরে যাব। তার এইরকম অভিনয়টা দেখার জন্য আমরা যারা বন্ধু বান্ধব ছিলাম তারা সবসময় তার সাথে মজা করতাম। কিন্তু তিনি যে আসলে কি কষ্টের মধ্যে ছিলেন সেটা তো আসলে আমরা বুঝতে পারিনি, বা আমাদের ওই সময় বোঝার কথাও ছিল না। তাকে অনেক কিছু করা হলো, অনেক দূর দূর থেকে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ আনা হলো। তাদের টাকা পয়সা ওইরকম ছিল না, তারা ওইরকম অর্থ সম্পত্তির মালিক না। কোনো রকমের সবজি টবজি বিক্রি করে বউ পোলাপান নিয়ে কোনো রকমের সংসারটা চালায় আর কি। তার একটা মাত্র ছেলে আছে, ছেলেটাও খুব বেশি বড় না, তখন তার বয়স 4-5 বছর হবে। বেচারার স্ত্রী খুবই সমস্যার মধ্যে পড়ে গেল, ঠিকমতো খাবারটা পর্যন্ত খেতে পারে না, মানে খাবারের অভাব, এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেল বাচ্চা ছেলেটাকে নিয়ে। আমি দেখতাম মাঝে মধ্যে আমাদের বারান্দায় এসে বসে থাকতো। আমাদের আবার মিষ্টির কাজ ছিল তো, সেই জন্য আমাদের বাড়িতে প্রচুর গাভীর দুধ থাকতো। সেই দুধ দেখতাম আমার মা ওই মহিলাকে তার বাচ্চার জন্য দিয়ে দিতেছে। আমি প্রায় দেখতাম সেই মহিলা আমাদের বাড়িতে আসতো শুধুমাত্র এরকম খাবার টাবার নেওয়ার জন্য। আমার খুব কষ্ট লাগতো বিষয়টায়, কিন্তু তারপরও তার স্বামীর সাথে কিন্তু আমরা মজা করতাম, সবসময় মজা করতাম। ওই যে ভয় পায় বাচ্চা পোলাপানের মতো করে, সেই জন্য খুব মজা করতাম। অথচ কিছুদিন আগেও কিন্তু সে দিব্যি ভালো ছিল। যখন সবজি বিক্রি করত তখন সে খুবই ভালো ছিল এবং একজন ভালো মনের মানুষ ছিল, কারোর সাথে কোনো ঝগড়া না, বিবাদ না, কোনো কিছু না, সহজ সরল টাইপের একজন ভালো মানুষ। কিন্তু অন্য কোনো কাজ করতে পারতো না, শুধুমাত্র ওই সবজিটাই গ্রামে থেকে কিনে সে বাজারে বিক্রি করত, এটাই ছিল তার কাজ। এভাবেই সে সংসারটা চালাইতো। তো তার এই সমস্যা সমাধানের জন্য একজন নতুন কবিরাজ আসলো, তাকে নাকি 3 গ্রাম পর থেকে নিয়ে আসা হয়েছে। খুবই ভালো মানের কবিরাজ, খুবই ভালো মানের তান্ত্রিক। আমি তখন কিন্তু বাড়িতে, অর্থাৎ আমি ঢাকা থেকে বাড়িতে গিয়েছি। আমার দৃশ্যটা দেখার জন্য খুব আগ্রহ সৃষ্টি হলো যে কি করে তার চিকিৎসাটা করে। তখন কিন্তু এরকম বিষয় আমি কিন্তু খুব বেশি জানতাম না, আমার মধ্যে খুব আগ্রহ সৃষ্টি হলো যে কি করে আমি একটু দেখব। এরকম আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও বললাম যে ভাইয়ের কিন্তু চিকিৎসা হবে, একজন তান্ত্রিক আসছে, দেখি তাকে কি চিকিৎসা করায়। তো একদিন সন্ধ্যাবেলা শনিবারে ওই তান্ত্রিক নাকি বলে দিয়েছে শনিবারে কাজটা করতে হবে। সেই শনিবারেই ওই তান্ত্রিক আসছে, অর্থাৎ সেই কবিরাজ আসছে।
তাকে সন্ধ্যার আগে উঠোনে বসানো হয়েছে। সেই বেচারা জুবুথুবু হয়ে বসে আছে, অর্থাৎ আমার যে বড় ভাই আছে সে জুবুথুবু হয়ে বসে আছে, কোনো কথাবার্তা তো সে এমনিতেই বলে না, জুবুথুবু হয়ে বসে আছে। তান্ত্রিক কি করলো? তান্ত্রিক বলল একটা ঝাড়ু লাগবো, নতুন ঝাড়ু, আর মোমবাতি আগরবাতি লাগবো, আর 1 মুঠ পরিমাণ ধূপ লাগবো, ধূপের গুঁড়া। তখন সবকিছু হাজির করা হলো। একটা চালনের উপরে, যেটাকে আমরা কুলা বলে থাকি, সেই কুলার উপরে মোমবাতি আগরবাতি জ্বালানো হলো এবং ধূপ রাখা হলো। আর ওই যে ঝাড়ুটা আছে সেই ঝাড়ুটা তান্ত্রিক হাতে নিলেন। হাতে নিয়ে আবার কি নাটক করলেন, সবাইকে বললেন কেউ কিন্তু মুষ্টিবদ্ধ করে থাকবেন না, হাত ছেড়ে দিন, মহিলারা যারা আছেন, যারা চুল বেঁধে আছেন তারা চুল ছেড়ে দিন, মানে এই রকম নাটক শুরু হয়ে গেল। গ্রামের মানুষ সবাই সবকিছু বিশ্বাস করে, আমরাও সেই দৃশ্যটা দারুণভাবে উপভোগ করতেছিলাম। আমরা বন্ধু বান্ধব একই জায়গায় দাঁড়িয়েছিলাম। তো তার কাজ শুরু হলো। সেই তান্ত্রিক কি জানি মনে মনে বলে, আর একটা করিয়া ঝাড়ুর বাড়ি আমাদের সেই বড় ভাইটার পিঠের উপরে দেয়। খুব কষ্ট লাগলো। 3-4টা ঝাড়ুর বাড়ি দেওয়ার পরে আমার সেই ভাইটা নিচে পড়ে গেল, মাটিতে শুয়ে পড়ল। তারপরও তাকে কি জানি ওই কবিরাজ ঘুরে, চারদিক দিয়ে ঘুরে আবার তাকে ঝাড়ু দিয়ে পিটায়। নতুন ঝাড়ু ভাই, সেই ঝাড়ুটা দিয়ে পিটাইতেছে এবং জোরে জোরে, তার সাউন্ড আমরা সহ্য করতে পারতেছি না, এমন একটা অবস্থা। ওখানে যারা লোকজন ছিল তারা সবাই চুপচাপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলতেছে না। কথা বলা সম্ভবও না, যেহেতু কবিরাজ চিকিৎসা করতেছে সেই জন্য কথা বলা সম্ভবও না। এরকমভাবে তাকে 51টা ঝাড়ুর বাড়ি দেওয়া হলো। সেই বেচারা জ্ঞানহীন অবস্থায় মাটিতে পড়ে আছে। তারপর যে ধূপ ছিল সেই ধূপ তার উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হলো। তারপর বলা হলো রোগীকে নিয়ে আপনারা ঘরের মধ্যে শুইয়ে দিন। বাস, তার প্রথম দিনের চিকিৎসা শেষ হয়ে গেল। আমার সেই ভাই আর উঠতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। আমরা আবার রাত্রে গেলাম তাকে দেখার জন্য। কি অবস্থা ভাই, পিঠে মনে হয় যে কেউ রক্ত বিছিয়ে রেখেছে, এমন একটা অবস্থা। পুরো জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। আমি তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ভাবি এই চিকিৎসা ভাইয়ের আর কতদিন চলবে? অর্থাৎ ওই বিষয়টা আমরা মেনে নিতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হইতেছিল। আমি সেই জন্য ওই ভাবিকে জিজ্ঞেস করলাম যে ভাবি এই চিকিৎসা আর কতদিন চলবে? ভাবি বলল, ভাই 21 দিন নাকি এই চিকিৎসা চালাইতে হবে। আমি তো শুনে হতবাক। আমি তখন ভাবিকে বললাম, ভাবি ভাই বাঁচবে তো? এখন তো যাও একটা অবস্থায় আছে, কিন্তু 21 দিনের চিকিৎসা পরে ভাই বাঁচবে তো? তখন ভাবি বলল যে না, উনি গ্যারান্টি দিয়ে দিয়েছে 21 দিন পরে সুস্থ হয়ে যাবে। আর কিছু বললাম না, তারা গরিব মানুষ, যদি সুস্থ হয়ে যায় সেই জন্য কোনো কিছু বললাম না। কিন্তু বাড়িতে এসে সারা রাত আমার ঘুম হলো না। দ্বিতীয় দিন আবার সেই একই অবস্থা, সন্ধ্যার পরে আবার তার চিকিৎসা চলতেছে। সেদিন আর আমি দেখতে গেলাম না, কারণ ওটা আমি সহ্য করতে পারতেছিলাম না। আমার বন্ধু বান্ধবরাও আর গেল না, ওরাও মনে খুব কষ্ট পেয়েছে। দ্বিতীয় দিনও নাকি তাকে ওই রকম ঝাড়ু দিয়ে পিটানো হয়েছে। তৃতীয় দিন আমি সকালবেলা ওই বাড়িতে গেলাম, ভাবির কাছে জিজ্ঞেস করলাম, ভাবি কি অবস্থা, ভাইয়ের কি অবস্থা? পরে বলল যে না, অবস্থা আগের মতোই আছে, ওই যে শুয়ে আছে, দেখেন ওই যে শুয়ে আছে। ভাইকে দেখলাম যে উপর হয়ে শুয়ে আছে। কষ্টে আমি আর ওখানে দাঁড়াই থাকতে পারলাম না। তৃতীয় দিন ওই চিকিৎসাটা আর হলো না। কবিরাজ নাকি কোনো কারণে অন্য জায়গায় রোগী দেখার জন্য গেছে। আমি ভাবির কাছে শুনতে পেলাম অন্য জায়গায় রোগী দেখার জন্য গেছে। তৃতীয় দিন আর ওই চিকিৎসাটা হলো না। ভাবি বলল যে আরও নাকি 2-3 দিন পরে সে আসবে আবার এই চিকিৎসা করার জন্য। আমি আর কোনো কিছু বললাম না, আমি বাড়িতেই আসি, কোনো কিছু বললাম না। 3-4 দিন পরে হঠাৎ করে আমি দেখি আমার ওই ভাই সবজির বোঝা মাথায় নিয়ে সে বাজারের দিকে যাচ্ছে। কোনো রকম হাঁটতে পারতেছে না, খুব কষ্ট করে বাজারের দিকে যাচ্ছে। আমি তো দেখে হতবাক, বা ভালো তো। আমি ভাইকে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা, আপনি সুস্থ হয়ে গেছেন? পরে ভাই বলতেছে, আমি তো সুস্থ আগে থেকেই ছিলাম, আমি কখনো অসুস্থ ছিলাম না, আমার শুধু একটু ভয় লাগতো, আর কোনো সমস্যা আমার ছিল না। কিন্তু ওই কবিরাজ যেভাবে আমাদের পিটাইতেছে, 21 দিন পিটাইলে পরে আমি তো মারা যাব, আমি তো বিষয়টা বুঝতে পারছি। সেই জন্য আমি কষ্ট হইলেও সবজি নিয়ে বাজার যাইতেছি, আমি বোঝাইতেছি সবাইকে আমি সুস্থ হয়ে গেছি। আমি বললাম, আসলে কি আপনি সুস্থ হয়ে গেছেন? পরে বলতেছি যে ভাই আমি তো আগেই তোমাকে বললাম আমি কখনো অসুস্থ ছিলাম না।
আমার মনের মধ্যে একটু দুশ্চিন্তা ছিল, একটু ভয় ছিল, কিন্তু কেন ছিল আমি সেটা এখন বুঝতে পারতেছি। আমি আর ওই কবিরাজের চিকিৎসা নিতে চাই না, কবিরাজের হাতে আমি আর মরতে চাই না। আমি তোমার ভাবিকে বলে দিয়েছি আমার আর চিকিৎসা করার কোনো দরকার নাই, আমি কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি, কবিরাজকে তুমি না করে দিও। তোমার ভাবিকে আমি এই কথা বলে দিয়েছি। খুব ভালো লাগলো কথাটা শুনে আমার। অন্তত বুকের মধ্যে যে একটা যন্ত্রণা ছিল আমার, সেই যন্ত্রণাটা দূর হয়ে গেল। কারণ আমিও ওই বিষয়টা মেনে নিতে পারতেছিলাম না যে 21 দিন যদি ভাইকে এরকম চিকিৎসা করা হয় ভাই মারা যাবে। তো ভাই 2 দিনেই সুস্থ হয়ে গেল। কারণটা কি ছিল? একটু আগে কিন্তু ভাই কথাটা বলেছে নিজের মুখে, সে কিন্তু অসুস্থ ছিল না, তার মধ্যে একটু ভয় কাজ করত। এখন আসি সঠিক বিশ্লেষণে। ওই যে কবিরাজ কি সব তন্ত্রমন্ত্র করে যে চিকিৎসাটা করলো, আসলে কি ওই তন্ত্রমন্ত্রে কাজ হয়েছে নাকি অন্য কোনো সূত্র এখানে কাজে লেগে গেছে? ওই কবিরাজের অজান্তেই অন্য একটি সূত্র এখানে কাজে লেগে গেছে। সেই সূত্রটা কি? সাইকোলজিক্যাল ভাষায় আপনাদের আমি বলে দিই কিভাবে ওই রোগী সুস্থ হয়ে গেল। ওই রোগী অর্থাৎ আমার ওই ভাই যখন সবজি বিক্রি করত, যখন সবজি ভালো মতো চলতেছিল না, তার সংসার চালাইতে কষ্ট হইতেছিল, তখন সে হতাশ হয়ে পড়েছিলেন। ওই ভাই ছিলেন একটু অলস টাইপের, মানে অন্য কিছু আর করতে পারতেন না। ওই সবজির ব্যবসাটা যখন নষ্ট হয়ে গেল তখন সে মনের দিক থেকে খুব ভেঙে পড়লেন। এই ভেঙে পড়ার কারণে তার মধ্যে একটা ভয় ঢুকে গেল। কিসের ভয়? আমি মনে হয় আর কোনো কিছু করতে পারবো না, সংসারও আর চালাইতে পারবো না, আমি মারা যাব, মনে হয় আমি মারা যাব। অর্থাৎ আমার ওই ভাই ছিল অলস টাইপের, অলস অলস অপদার্থ। অন্য কিছু করার ভয়ে, কোনো কাজকর্ম করার ভয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, মানসিকভাবে তার অবচেতন মনে একটা ভয় ঢুকে গিয়েছিল। সেই জন্য সেই সংসার থেকে, সংসারের যন্ত্রণা থেকে সে মুক্তি চেয়েছিল। তার অবচেতন মন তার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল। কিসের ভয়? মৃত্যু ভয়। অর্থাৎ মনের আত্মবিশ্বাস কমে গিয়েছিল। আর কোনো সমস্যা আমার ওই ভাইয়ের ছিল না। যখন কবিরাজ চিকিৎসা করতেছিল, প্রথম দিন যখন ঝাড়ু দিয়ে পিটাইতেছিল, তখন সে খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, তার মনের মধ্যে হিট করেছে। ওই তন্ত্রমন্ত্র কোনো কিছু ছিল না, ঝাড়ফুঁড় কোনো কাজ করেনি। ঝাড়ফুঁড়ে কখনো কোনো কাজ করে না ভাই, একেবারে সত্যি কথা। আমার ভাই 2 দিন চিকিৎসা নেওয়ার পরে যখন বুঝতে পারলো যে আমাকে প্রতিদিন এরকম পিটানি খেতে হবে, 21 দিন আমাকে এরকম পিটানি খেতে হবে, তখন সে ইচ্ছে করে সবজি বিক্রি করার জন্য বাইরে চলে গেল, বাজারে চলে গেল। তার মানে সে মন থেকে বুঝতে পারলো যে আমাকে বাঁচতে হবে, আমার কোনো সমস্যা নেই, আমি আর ওই কবিরাজের ঝাড়ুর বাড়ি খাবো না, আমি বাঁচবো, আমাকে বাঁচতে হবে। সেই কবিরাজের ঝাড়ুর বাড়ি থেকে রক্ষা পাওয়ার জন্য সে বাধ্য হয়ে বাজারে চলে গেল। তার কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেল, তার কিন্তু আসলেই কোনো সমস্যা নেই। তাহলে কিসে কাজ হয়েছে? কবিরাজের তন্ত্রমন্ত্রে কাজ হয়েছে? না, কবিরাজের তন্ত্রমন্ত্রে কাজ হয়নি। কবিরাজের একটি জিনিসে কাজ হয়েছে, সেটি হলো ওই যে ঝাড়ু দিয়ে পিটে আমার ভাইকে যে আদামরা করে ফেলেছে, ওই ঝাড়ুর বাড়িতে কাজ হয়ে গেছে। ঝাড়ুর বাড়িতে আমার ভাইয়ের মনের সব ভয় দূর হয়ে গেছে। ঝাড়ুর বাড়িতে ঝাড়ুর পিটে নিতে অলসতা দূর হয়ে গেছে, সেই জন্য সে সুস্থ হয়ে গেছে। কি বন্ধুরা, দেব নাকি সেই কবিরাজের ঠিকানা? দেব। সেই কবিরাজ আজও আছে। আমার সেই কথা মনে পড়লে এখন হাসি পায়, হাসি পায়, কারণ এখন বিষয়গুলো জানি তো, সেই জন্য খুব হাসি পায় আমার। ওই 2 দিন ঝাড়ু দিয়ে পিটাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওতে এই মানসিক সমস্যার যত ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এই মেসেজটা আমরা দিয়ে থাকি। এই সমস্যাগুলো কেন হয়? আত্মবিশ্বাসের কারণে। আত্মবিশ্বাসের ঘাটতি হলে এই সমস্যাগুলো হয়। অলস অপদার্থ ব্যক্তিদের এই সমস্যাগুলো হয়। তাহলে সমাধান কি করে করতে হবে? ওই ঝাড়ু দিয়ে পিটাইতে হবে না, ঝাড়ু দিয়ে পিটাইতে হবে না। সঠিকভাবে যদি 3টা দিন মাত্র আপনাকে কাউন্সিলিং করানো হয়, শুধুমাত্র কথা দিয়ে, ওইরকম কবিরাজের মতো তাবিজ কবজ কোনো কিছু লাগবে না, ওই মোমবাতি আগরবাতি লাগবে না, ওই ধূপ ছিটাতে হবে না। একদম আপনার সাথে মজার মজার কথা বলে, আপনি চোখ বন্ধ করে থাকবেন, আপনার সাথে ফোনে শুধুমাত্র মজার মজার কথা বলে আপনাকে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে উইদাউট মেডিসিন।
1 টাকার ওষুধও লাগবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবেন, যেটাকে কাউন্সেলিং বলে।